সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদ সচিবালয়ে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বিকেলে সংসদ সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, মাফিয়া সরকারের অধীনে দায়িত্ব নিলেও নতুন সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। প্রধান উপদেষ্টা পদের গেল 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন চলছিল সারা দেশে। অবশেষে তাই সত্যি হলো। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিকেল 5:30টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে অসামর্থ্য হয় মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই চেয়ারটা কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়ই। আমি তার মঙ্গল কামনা করি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আজকে পদত্যাগ করলেন। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন যাত্রা শুরু হলো। এখন অপেক্ষায় কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেয়া ও অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের অভিযোগ ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। জুলাই গণহত্যায় সহযোগিতার দায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচার দাবি করেছে জামাতে ইসলাম। রাষ্ট্রপতির পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির আমির ডক্টর শফিকুর রহমান এই দাবি জানান। এ সময় তিনি বলেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে। কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো আগ্রহ নেই জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা বাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি না। নীরবে তিনি সমর্থন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেককারজনক ভূমিকা ও গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় 71 টেলিভিশনকে তিনি আরও জানান, তাকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে
বিস্তারিত জানাতে এবার বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখন কোথায় আছেন এবং কোনো তথ্য জানতে পেরেছেন কিনা সেই বিষয়ে, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন উঠবেন বঙ্গভবনে? রয়েল, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছি। আর আপনি যেটি বলছিলেন যে সদ্য বিদায়ী সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং দায়িত্বভার গ্রহণ করেছেন হাফিজউদ্দিন আহমদ। এবং আপনি একটু জানাতে চাই পেছনে যে চিত্র, আমি বঙ্গভবনের সামনে রয়েছি এখন পর্যন্ত, সেই দুপুর থেকে এখন পর্যন্ত বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বা সদ্য যিনি দায়িত্ব নিয়েছেন অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাদের কাউকে ঢুকতে বা বের হতে আমরা দেখিনি। এখন এই যে বঙ্গভবনের সামনের যে নিরাপত্তার যে বলয় অর্থাৎ নিরাপত্তার যে পরিস্থিতি বা বঙ্গভবনের সামনের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে করে আসলে আমাদের মনে হচ্ছে যে বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পু নেই। আমরা অসমর্থিত সূত্র বা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ, যে কারণে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সেখানে ভর্তি হয়েছেন বলে জানতে পেরেছি। এবং সেই বিষয়টি একেবারেই নিশ্চিত না, যদিও তারপরে একটি বিষয় আমাদের কাছে মনে হয়েছে, যেহেতু আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের সামনে স্বাভাবিক দিনে রাষ্ট্রপতি যদি ভেতরে অবস্থান করে তাহলে যে পরিমাণ নিরাপত্তার বলয় তৈরি করা হয় অর্থাৎ পিজিআর সদস্য, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটি ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি থাকে এবং ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করা হয়। কিন্তু আজকে দুপুর থেকে আমরা কিন্তু এই বঙ্গভবনের সামনে ওই অর্থে কোনো নিরাপত্তা জোরদার করা বা কোনো ধরনের পুলিশ সদস্য বা সেনাবাহিনীর সদস্যদের কোনো ধরনের উপস্থিতি কিন্তু আমাদের চোখে পড়ছে না। সে কারণে আসলে আমরা ধারণা করছি যে পরিস্থিতি, কারণ তিনি যেহেতু আজকেই পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে তার বাসার সামনে অর্থাৎ বঙ্গভবনের সামনে কঠোর নিরাপত্তার বলয় থাকার কথা স্বাভাবিকভাবে, যদিও সেটি আমরা আসলে একেবারেই দেখছি না। তবে ধারণা করছি যে তিনি আসলে বঙ্গভবনে নেই, তিনি হয় তার বাসভবন বা তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। আর যেটি জানতে চাচ্ছিলেন যে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি অর্থাৎ হাফিজউদ্দিন যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি এখন পর্যন্ত এই বঙ্গভবনে প্রবেশ করেননি। তবে আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত, তিনি আগামী রোববার অর্থাৎ যেদিন থেকে অফিস শুরু হবে সেই অফিসের দিনেই তিনি বঙ্গভবনে আসবেন এবং তিনি এখানে অফিসিয়াল যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তিনি করবেন এবং তিনি পরবর্তীতে এই বঙ্গভবনেই অবস্থান করবেন নাকি তিনি তার বাসভবনে থাকবেন সে বিষয়টি নিশ্চিত না। তবে একটি বিষয় আমরা জানতে পেরেছি যে তিনি রোববারের আগে বঙ্গভবনে আসবেন না। তিনি রোববার যেদিন অফিসের কার্যক্রম শুরু হবে অর্থাৎ সাপ্তাহিক ছুটি শেষ হয়ে অফিসের কার্যক্রম যেদিন শুরু হবে তিনি সেদিনই আসলে বঙ্গভবনে আসবেন। আসলে এই আসলে রয়্যাল বঙ্গভবনের সামনের সার্বিক চিত্র যেটি আপনাকে বললাম। আশিক মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত ছিলেন বঙ্গভবনের সামনে থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত তার কাছ থেকে জানছিলাম। রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো জীবন মৃত্যুর সন্দিক্ষণে আরেকজন। গত 21 জুলাই ভাটারায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে আহত হয় একই পরিবারের 3 জন। তারপর থেকেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তারা। বিস্তারিত মামুন হোসেনের রিপোর্ট। মঙ্গলবার ভোররাতের চিত্র। রাজধানীর ভাটারায় হঠাৎই প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে চিৎকার করতে থাকেন স্থানীয়রা। রাত গভীর হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন ঘুমে মগ্ন। বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে ঘুম ভাঙে তাদের। বাইরে এসে দেখতে পান ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিকট শব্দে চারদিক থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে। দেখলাম যে এখানে কাজ ভাঙানি গ্লাস ভাঙানি করা। জানা যায় ভাটারা থানার সোলমাইদ এলাকায় সাজের মায়া নামের একটি ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আমার বাসাটা সামনে, এই জন্য তাড়াতাড়ি আসছি আর কি। এসে দেখতে পাই আর কি কাজগুলো অনেক ভেঙে গেছে গা। দৌড়ে দরজা জানলা সব ভেঙে গেছে গা। দৌড়ে আমার ছেলের বাজার নিচে নামছি, নিচে নামে দিয়ে আগুন জ্বলতেছে। তখন এর পায়ের আমি চামড়া দেখলাম, তখন আর আমার হুঁশ নেই। মাত্র 1.5 মাস আগে ওই বাসাটি ভাড়া নেন শাহিন ও ফাহিমা আক্তার দম্পতি। তাদের সঙ্গে বসবাস করত 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর শাহিন ও ভাগ্নি হাফসার মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে ফাহিমা আক্তার। আসলে প্রান্ত ফিরে পাবো না, আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আর আমার যে ভাগ্নি বেঁচে আছে
তার অবস্থা খুবই খারাপ, তার মাথার চুলগুলো পুড়ে গেছে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল কিচ্ছু নাই। ঢাকা লেখাপড়া করবে এই উচিল আসছিল আর কি, খালার সাথে আসছে আজকে 1 মাস হয়েছে। এই 1 মাসের ভিতরে এই ঘটনা ঘটলো আর কি। অল্প একটা স্মল অ্যামাউন্টের রিনিউমারেশন দেওয়ার চেষ্টা করেছে, কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট 10,000 টাকা কি একটা লাইফের মূল্য হতে পারে? স্বজনদের অভিযোগ, বিস্ফোরণের আগে বাড়ির মালিককে গ্যাস লিকেজের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বাড়ির কেয়ারটেকারের দাবি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়েছিল। এদেরকে বারবার বলা হয়েছে আপনারা এটা ঠিক করেন, ওনারা এটাকে গুরুত্ব দেয় নাই। ভাড়াটিয়ার জীবন হয়তো তাদের কাছে কিছুই মনে হয় নাই। 4-5 বার সারাইছি, এই হেগোয়াতে সারাইছি, 2 বার আর মেস্তুরি এনে সারাইছি। এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা। মামুন হুসাইন, 71, ঢাকা। রাজধানী সহ ঢাকার সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে একই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এর প্রভাব পড়েছে চালকদের আয় ও রোজগারেও। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মগবাজার মোড়ের এই সিএনজি গ্যাস স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ লাইন বলে দিচ্ছে গ্যাস সংকট কত তীব্র। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও নিম্নচাপের কারণে খুব সামান্যই গ্যাস মিলছে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। চরম অনিশ্চয়তায় পড়েছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। আমরা কিভাবে জমা দেবো? 1200 টাকা জমা গাড়িটার মালিক পক্ষরে 1 টাকা জমা কম দিতে চায় না। বললে চাবি রেখে যান, অন্য ড্রাইভার আছে। এই রূপান্তর থেকে আস্তে আস্তে আমরা গাড়ির জমা দিতে পারতেছি না, মালিকরে জমা কম নেয় না, কোনোভাবেই কম নেয় না। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন। কদিন ধরে আর কি সমস্যা চলতেছে, গ্যাসের লাইনে সমস্যা চলতেছে। যে প্রেশারটা যখন থাকে আমাদের 200, তখন তাদের স্বস্তিটা ফিরে পায়, যে আসে 200 প্রেশার পাবো, ভালোভাবে গাড়ি চালাইতে পারবো। আর এখন যে প্রেশার পাই 100, কয় ভাই আমাদের একটা চাপ দেন, ভাই একটা চাপ দেন, চাপ দিলে কি গ্যাস যাইবো? এই গ্যাসের লেগে জিজ্ঞাসা করলে গ্যাসের লেগে জামে আছি, থাকো তোমরা পড়ে থাকো, মরে থাকো, তুঙ্গ ব্যাপার, জমা কোনো কম হইব না। অনেকেই সিএনজি গ্যাসের বিকল্প এলপিজি বা প্রয়োজনে তেলে গাড়ি চালু করার কথা ভাবছেন। সরকার গ্যাস বন্ধ করে দিয়ে তেলে চালাক, নাহলে সিএনজি এলপিজি করুক। এলপিজি করলে তো ভালো। এলপিজি তো খুবই ভালো। এলপিজি তো মানুষ অনেক গাড়ি অনেক কম, এলপিজি গাড়ি কম। মেহেদী হাসান, 71, ঢাকা। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগে থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগ পেলে এই খাত সার্বিক স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। ফারহানা খান ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে এই যে হোমিও 6 মাস ধরে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন। মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমারটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছে। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লেগে রাত্রে ঘুমাইতে পারি না। আমি ব্যথার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই। এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো
চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দিয়ে সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে এবং অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। বিতর্ক এমন একটি আধুনিক মুক্ত মঞ্চ যেখানে তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে। মত সিভিল ডিসকোর্স ন্যাশনালস বিতর্ক উৎসবের প্রতিযোগীদের। শুক্রবার আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অস্ট ডিবেটিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তারা। তাদের মতে উৎসবটি একই সঙ্গে ন্যায়, সাম্য ও সম্মানের ভিত্তিতে একটি সচেতন বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মনে করেন শিক্ষার্থীরা। নিজেদের ভাবনা এবং মতের ভিন্নতাকে শক্তিতে রূপ দেয় বলেও জানান তারা। যুক্তি প্রশ্ন করার সাহস এবং ভিন্ন মতের প্রতি সম্মানের সংস্কৃতির চেতনা থেকেই 3 দিন ব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। অংশ নেবেন 80টির শিক্ষা প্রতিষ্ঠানের 240 জন বিতার্কিক। আমরা এখানে একটা পার্টিকুলার নেটওয়ার্কিং বিল্ডিং করতে পারছি, প্রবলেম সলভিং স্কিল পাচ্ছি, কমিউনিকেশন স্কিল বেটার হচ্ছে, প্রেজেন্টেশন স্কিল বেটার হচ্ছে। পরীক্ষার মধ্যে যে লজিক্যাল আউটকাম, ঠান্ডা মাথায় কাজ করা প্রেশারের মধ্যে, এটা ডিবেটের মাধ্যমে আনা সম্ভব। বিভিন্ন ভার্সিটি, স্কুল, কলেজ থেকে বাংলাদেশের আমাদের পার্টিসিপেন্টরা আসতেছে, অলমোস্ট 150+ পার্টিসিপেন্টস। প্রত্যেক বছরই আসলে বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয় আমাদের ভার্সিটিতে। এই বছর আমরা বাংলাদেশ ডায়ালগের সাথে একটা কোলাবোরেশন করে এই বিতর্কে একটা ন্যাশনাল আয়োজন আমরা নামিয়েছি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।